আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ ৩০। গর্ভাবস্থার ৩০তম সপ্তাহ নাগাদ গর্ভের শিশুর প্রয়োজনীয় প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণতা লাভ করতে থাকে। এই সময় থেকে ভ্রূণ বেশ দ্রুত ওজন লাভ করতে থাকে এবং বাইরের পৃথিবীতে টিকে থাকার জন্য প্রস্তুত হতে থাকে। গর্ভাবস্থার ৩০তম সপ্তাহকে প্রেগন্যান্সির তৃতীয় ট্রাইমেস্টারের তৃতীয় সপ্তাহ হিসেবে ধরা হয়। এই সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার সপ্তম মাসে। পূর্ববর্তী সপ্তাহগুলোতে অনেকেই হয়তো ভ্রূণের হেঁচকি তোলার সাথে পরিচিত হয়েছেন, তবে এই ট্রাইমেস্টারে ভ্রূণের হেঁচকি তোলা নিয়মিত টের পেতে পারেন। এই ছন্দময় নড়াচড়া, যাকে আমরা হেঁচকি বলে থাকি, প্রধানত ভ্রূণের শ্বাসযন্ত্রের পেশির সংকোচনের কারণে হয়ে থাকে। সাম্প্রতিক গবেষণায় ভ্রূণের মস্তিষ্কের বিকাশে এই হেঁচকি তোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা উঠে এসেছে। ৩০তম সপ্তাহে গর্ভের শিশু প্রি-টার্ম অবস্থাতে থাকলেও প্রতিটি সপ্তাহ অতিক্রম করার সাথে সাথে গর্ভের বাইরে তার বেঁচে থাকার সম্ভাবনা বাড়তে থাকে এবং প্রিম্যাচিওর বার্থের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটির সম্ভাবনাও কমে আসতে থাকে। এই সপ্তাহে শিশুটি জন্ম নিলে পর্যাপ্ত পরিচর্যার মাধ্যমে তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ৯৮%। গর্ভাবস্থার এই সময়ে এসে ভ্রূণের উচ্চতা বৃদ্ধির হার কমে আসে, তবে তার ওজন দ্রুত বাড়তে থাকে। আগামী বেশ কিছু সপ্তাহ তার ওজন প্রতি সপ্তাহে প্রায় আধ পাউন্ড করে বৃদ্ধি পেতে থাকবে। ভ্রূণের আকার ৩০তম সপ্তাহে একটি কুমড়োর সাথে তুলনা করা যায়। এই সময় ভ্রূণের উচ্চতা থাকে প্রায় ১৫.৭১ ইঞ্চি বা ৩৯.৯ সেন্টিমিটার এবং এর ওজন হয় আনুমানিক ২.৯১ পাউন্ড বা ১৩১৯ গ্রামের মতো। ৩০তম সপ্তাহের দিকে এসে ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে, যেমন ৩০তম সপ্তাহ নাগাদ ভ্রূণের মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হতে থাকে এবং এর আয়তনও বৃদ্ধি পেতে থাকে। ভ্রূণের মস্তিষ্কে অনেক নতুন নতুন খাঁজ ও ভাঁজের সৃষ্টি হতে থাকে, যাতে আরও অধিক সংখ্যক ব্রেইন টিস্যু গঠিত হতে পারে। ভ্রূণের ত্বকের কোষগুলো থেকে এই সময় মেলানিন তৈরি হতে শুরু করে। এই মেলানিন মানব শরীরের ত্বকের রং কেমন হবে তা নিয়ন্ত্রণ করে, তবে শিশুর ত্বকের বেশিরভাগ মেলানিন তৈরি হয় তার জন্মের পর। ৩০ সপ্তাহ নাগাদ ভ্রূণের শরীরের সকল লোহিত রক্তকণিকা বোন ম্যারো উৎপন্ন করতে শুরু করে। এর আগে ভ্রূণের স্প্লিন এই কাজটি করত, তাই বিষয়টি ভ্রূণের বৃদ্ধিতে বেশ গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক। শিশুর ত্বকের উপরে থাকা হালকা ধূসর লোমের স্তর, যাকে লানুগো বলে, এই সময় ধীরে ধীরে ঝরে যেতে থাকে, কারণ এই সময় ভ্রূণের মস্তিষ্ক এবং দেহে জমতে থাকা চর্বির স্তর ভ্রূণের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে শুরু করে। তবে ভ্রূণের শরীরে এখনও তৈলাক্ত ভার্নিক্সের স্তর থাকে, যা তাকে চারপাশের অ্যামনিওটিক ফ্লুইড থেকে রক্ষা করে। ভার্নিক্সের স্তর ভ্রূণকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করে। এখন থেকেই ভ্রূণের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম গঠিত হতে শুরু করবে। যদিও রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডিগুলো ভ্রূণ নিজে উৎপন্ন করে না, এগুলো মায়ের শরীর থেকে প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে আসে, যা তাকে জন্মের পর কয়েক সপ্তাহ পর্যন্ত বিভিন্ন ইনফেকশন থেকে সুরক্ষা প্রদান করে। এই ধরনের ইমিউনিটিকে প্যাসিভ ইমিউনিটি বলা হয়। এই রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি দিন স্থায়ী হয় না, তাই জন্মের কিছুদিন পর থেকে শিশুকে টিকা দিতে বলা হয়, যাতে গর্ভে লাভ করা এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পরও শিশু বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত থাকে। এই সময় মায়ের ওজন সাধারণত ২০ থেকে ২৫ পাউন্ড বা ৯ থেকে ১১.৫ কেজির মতো বেড়ে যেতে পারে, তবে এটি একটি গড় পর্দা হিসেব এবং এর চাইতে কিছু কম বেশি হলে খুব বেশি চিন্তার কারণ নেই। এছাড়াও প্রতিটি সাক্ষাৎকারী ডাক্তার আপনার ওজন মেপে দেখবেন এবং অস্বাভাবিক কিছু থাকলে আপনাকে জানাবেন, তাই ওজন নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই।
ডাক্তাররা ভ্রূণের বৃদ্ধি ঠিক আছে কিনা তা দেখার জন্য মায়ের পেটের আকার পরিমাপ করে থাকেন। এর জন্য মায়ের পিউবিক বোন থেকে জরায়ুর উপরের অংশ পর্যন্ত উচ্চতা পরিমাপ করা হয়। একে ফান্ডাল হাইট বলা হয়। স্বাভাবিক গর্ভাবস্থায় এই সময় মায়ের ফান্ডাল হাইট হতে পারে 28 থেকে 35 সেন্টিমিটার। গর্ভাবস্থায় কার্পাল টানেল সিনড্রোমের কারণে হাত অবশ লাগা, সুই ফোটার মতো বা ঝিনঝিন অনুভূতি হতে পারে। সাধারণত হাতের বুড়ো আঙ্গুল, তর্জনী, মধ্যমা এবং অনামিকা রড থেকে এই সমস্যা দেখা দেয়। কিছু ক্ষেত্রে খাবার খেতে, হাত মুষ্টিবদ্ধ করতে বা কোনো জিনিস ধরতে সমস্যা হয়। লক্ষণগুলো রাতে বেশি দেখা যায়। গর্ভাবস্থায় শরীরের অতিরিক্ত তরল আমাদের হাতের কবজির কাছে থাকা মিডিয়ান নার্ভে চাপ দেয় বলে এমনটা হয়। প্রসবের পর শরীরের অতিরিক্ত তরল কমে গেলে এই সমস্যাও কমে যায়। তবে কিছু কিছু মায়েদের সন্তান জন্মদানের পরও প্রায় বছরখানেক এই সমস্যা থাকতে পারে। অবসাদ, মানসিক চাপ এবং শরীরের বিভিন্ন হরমোনের পরিবর্তনের কারণে গর্ভকালীন সময়ে মায়েদের মুড সুইং করাটা খুব স্বাভাবিক। আবেগের সাথে সাথে গর্ভকালীন সময়টা নারীদের জন্য বেশ মানসিক চাপ আর উদ্বেগ উৎকণ্ঠারও হয়ে থাকে। আপনি কি ভালো মা হতে পারবেন কিনা, আপনার শিশু কি সুস্থ এবং স্বাভাবিক হবে কিনা, অথবা নতুন শিশু আগমনের কারণে যে বাড়তি খরচ হবে সেটা কি পারিবারিক অর্থনৈতিক অবস্থার সাথে মানাবে কিনা, এই ধরনের যাবতীয় চিন্তায় মা বাবা হয়তো কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে উঠতে পারেন। নিজেকে বারবার মনে করিয়ে দিন যে এই গর্ভকালীন সময়ে এই ধরনের অনুভূতি হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। নিজের সঠিক পরিচর্যা এবং সচেতনতা এই সময়ে আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে। এছাড়াও আপনার অনুভূতিগুলো আপনার সঙ্গী বা কাছের কোনো মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করুন। তবে মুড সুইং যদি খুব বেশি পরিমাণে হতে থাকে বা খুব ঘন ঘন হতে থাকে এবং সেটি আপনার প্রাত্যহিক জীবনে বাধা হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের সাথে আলাপ করুন। এগুলো অন্য আরো জটিলতর মানসিক সমস্যারও লক্ষণ হতে পারে। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হলো জরায়ুর অনিয়মিত সংকোচন যা গর্ভাবস্থার মধ্যবর্তী সময় অর্থাৎ দ্বিতীয় ট্রাইমেস্টারে দেখা দিতে পারে। এই সংকোচনকে ফলস লেবার পেইনও বলে। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রেগন্যান্ট মায়েরা তৃতীয় ট্রাইমেস্টারে অথবা গর্ভাবস্থার শেষের দিকে এটি অনুভব করেন। আবার কারো কারো ক্ষেত্রে এই কন্ট্রাকশন না হতে পারে। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনকে প্র্যাকটিস কন্ট্রাকশনও বলা হয়, কারণ এই ধরনের কন্ট্রাকশন আসল প্রসবের লক্ষণ না হলেও মায়ের শরীরকে আসল প্রসবের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনের সময় জরায়ু, তলপেট বা ভ্যাজাইনার আশেপাশের অংশে সংকোচন অনুভূত হয়। ব্যাপারটি অনেকটা ওই স্থানের মাংসপেশি একবার শক্ত হয়ে যাওয়া আবার ছেড়ে দেওয়ার মতো অনুভূতি হয়। প্রসবের সময়ও এই ধরনের অনুভূতি হয়। তবে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন এবং আসল প্রসব যন্ত্রণার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। যেমন ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন সাধারণত অনিয়মিত এবং ব্যথাহীন হয়, তবে তা মাঝে মাঝে তীব্র ব্যথাযুক্ত এবং অস্বস্তিকর হতে পারে। মনে রাখবেন, প্রসব বেদনার মতো এই ধরনের কন্ট্রাকশন ধীরে ধীরে বাড়তে থাকে না বা তীব্রতর হয় না, এবং কন্ট্রাকশনের মধ্যবর্তী সময়ের ব্যবধান কমতে থাকে না। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন সাধারণত 30 সেকেন্ড থেকে 2 মিনিট ধরে হতে পারে, তবে ঘন্টায় একবার বা দুবারের বেশি হয় না। বেশিরভাগ সময় শরীরের অবস্থান পরিবর্তন করলে বা বিশ্রাম নিলে এটি চলে যায়। এসব ছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরো অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারে। গর্ভকালীন সব ধরনের উপসর্গ নিয়ে জানতে কমেন্ট বক্সে দেওয়া আর্টিকেলটি পড়ুন। আপনার প্রসব পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি হয়ে যাওয়া উচিত। প্রসবের সময় আপনি কি কি চান, কিভাবে এবং কোথায় ডেলিভারি করাতে চান সেটি অবশ্যই ঠিক করে ফেলা জরুরি। যদি আপনার আরো সন্তান থাকে, তবে আপনি না থাকা অবস্থায় তার বা তাদের দেখাশোনার জন্য কে থাকবে সেটিও ঠিক করে ফেলতে হবে। হাসপাতালে থাকার সময় নানা ধরনের খরচ হতে পারে, আর সেজন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান আগেই করুন। প্রয়োজনে নিকট আত্মীয় স্বজনকে বলে রাখুন। আত্মীয় স্বজনদের মাঝে যাদের সঙ্গে আপনার রক্তের গ্রুপ মিলে যায় তাদের বলে রাখুন। রক্তের প্রয়োজনে তাদের ডাকার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন।
হাসপাতালে পৌঁছানোর রাস্তাগুলোয় মাঝে মাঝে বিভিন্ন সময়ে টেস্ট ড্রাইভ দিয়ে আসতে পারেন, যাতে করে আগে থেকেই জানা থাকে কখন কোন রাস্তায় গেলে সময় কম লাগবে আর কোন সময় কোন রাস্তায় একেবারেই যাওয়া যাবে না। আগে টিটি টিকা দেয়া আছে কিনা তার উপর ভিত্তি করে গর্ভাবস্থায় 2 বা 3 ডোজ টিকা দেওয়ার প্রয়োজন পড়তে পারে। গর্ভাবস্থায় টিটি টিকা কখন ও কতবার দিতে হবে তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, তাই এই বিষয়ে অন্য কারো কাছ থেকে পরামর্শ না নিয়ে সরাসরি আপনার ডাক্তারের কাছে জিজ্ঞাসা করুন। এই সময় থেকে গর্ভের শিশুর নড়াচড়া খেয়াল করাটা জরুরি। প্রতিদিন কিছু সময় আলাদা রাখুন বাচ্চার নড়াচড়া বোঝার জন্য। বেশিরভাগ বিশেষজ্ঞ 28তম সপ্তাহ থেকে বাচ্চার মুভমেন্ট গুনতে বা কিক কাউন্ট করতে বলে থাকেন। ভ্রূণের নড়াচড়া কিংবা কিক কাউন্টের সময় নিরিবিলি ও আরামদায়ক জায়গা বেছে নিন। প্রতিদিন একই সময়ে কিক কাউন্টের চেষ্টা করুন। ভ্রূণ সাধারণত মায়ের খাওয়া দাওয়ার পর বেশি নড়াচড়া করে, তাই খাওয়ার পরের সময়টিতে নড়াচড়া গোনার চেষ্টা করুন। আজ এ পর্যন্ত।